শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা ২ নাম্বার সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব। এই ২ নাম্বার সৃজনশীল প্রশ্ন কিন্তু প্রত্যেকটি পরীক্ষাতেই আসে। তার মানে আজকে যে সৃজনশীল প্রশ্নটা দেখতেছো এটি তোমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। তার মানে কি অবশ্যই মনোযোগ দিয়ে এই প্রশ্নটা শিখবে, হ্যাঁ? এবং কি সবাই ভালো করে শিখবে। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকবে এবং A to Z শিখে নেবে। কি বলা আছে দেখো, ২ নাম্বার সৃজনশীল প্রশ্নটাই বলা আছে সাকিব ট্রেডার্স ২০২৫ সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংগঠিত হয়েছে। তাইলে কি সাকিব ট্রেডার্স হলো প্রতিষ্ঠানের নাম। কিসের নাম? প্রতিষ্ঠানের নাম। ২০২৫ সালে এপ্রিল মাসে ব্যবসার যে লেনদেনগুলো হয়েছে সেই লেনদেনগুলো এখানে দেওয়া আছে। তো এপ্রিল মাসের ১ তারিখে কি বলা আছে দেখো, ধানমন্ডি থেকে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় করা হলো ২৫,০০০ টাকা। দেখো, ব্যবসায় স্থানান্তর ব্যয় এটি কোন ধরনের ব্যয়? এটি মূলধন না মুনাফা? বলো তো। এটি মুনাফা ব্যয়। বাট এই মুনাফা ব্যয়ের মধ্যে একটি ভিন্ন জগতের মুনাফা জাতীয় ব্যয় রয়েছে। সেটি কি জানো? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তোমরা নাম শুনেছো? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তোমরা অবশ্যই নাম শোনার কথা, তোমাদের স্যারেরা হয়তো শেখাইছে। আর যদি না শুনে থাকো তাহলে অবশ্যই আমার যে বেসিক ক্লাসটা দেওয়া আছে এই চ্যাপ্টারে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবনি, তোমরা সেখান থেকে দেখে নিবা। একদম লাস্টের দিকে আমি বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেনটাও বুঝিয়ে দিয়েছি। তাইলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো আমি তোমাদেরকে জাস্ট কিছু উদাহরণ দিই। এই উদাহরণগুলো মনে রাখলেই হবে, এর বাইরে থেকে আসে না। সেটি হলো ব্যবসায় স্থানান্তরিত ব্যয়, একাধিক বছরের বিজ্ঞাপন খরচ, তারপরে পণ্য গবেষণা ব্যয়, এই জিনিসগুলো, ঠিক আছে? একাধিক বছরের বিজ্ঞাপন খরচ, ব্যবসায় স্থানান্তর খরচ, তারপরে হলো পণ্য গবেষণা ব্যয়, প্রাথমিক খরচা বলে আরেকটি জিনিস রয়েছে, প্রাথমিক খরচা বলে। তাহলে এই 4টা আইটেম বেশি থাকে, হ্যাঁ? এই 4টা একটু মনে রাখবা। কি কি? ব্যবসায় স্থানান্তর ব্যয়, প্রাথমিক খরচা বলে, একাধিক বছরের বিজ্ঞাপন ব্যয়, যেমন 5 বছরের জন্য বিজ্ঞাপন খরচ দেওয়া হলো, বা 2 বছরের জন্য বিজ্ঞাপন খরচ দেওয়া হলো, বা 10 বছরের জন্য বিজ্ঞাপন খরচ দেওয়া হলো, এগুলো, ঠিক আছে? তারপরে হলো কি নতুন পণ্যের গবেষণা ব্যয়। এগুলোকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। কেন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে জানো? কারণ এগুলো আসলে ব্যয়, বাট এই যে 2 বছরের বা 3 বছর বা 5 বছরের জন্য বিজ্ঞাপন খরচ দিয়ে দিছো। তার মানে কি খরচ, এটা বিজ্ঞাপনের একটা খরচ, বাট 5 বছরের জন্য তুমি একবারে দিয়ে দিছো। এখানে কিন্তু একাধিক বছর হয়ে যাচ্ছে। তো একাধিক বছর হয়ে গেলে তখন সেটিকে বিলম্বিত বলা হয়। তার মানে বিলম্বে এই খরচটা হবে, এজন্য। ঠিক আছে? তার মানে কি এখানে ধানমন্ডি থেকে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর করছে, ব্যবসায় স্থানান্তর ব্যয়, এটা মূলধন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। মণিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা। এটি মণিহারি একটা ব্যয়, ঠিক আছে? মণিহারি দ্রব্যাদি ক্রয় করেছে 3,000 টাকা, তাহলে ব্যয় হয়েছে। এটা মুনাফা জাতীয় ব্যয়, হ্যাঁ? নিয়মিত ঘটনা। নতুন মেশিন ক্রয়, নতুন মেশিন ক্রয় করেছো, তাইলে নতুন মেশিন ক্রয় করেছো, মেশিন কি সবসময় ক্রয় করবা? না। স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় যেটাই হোক সেটা মূলধন জাতীয় লেনদেন হবে। ক্রয় করলে ব্যয় হবে আর বিক্রয় করলে আয় হবে, তাইলে এটা মূলধন জাতীয় ব্যয় যেহেতু ক্রয় করছে। নতুন মেশিন ক্রয়ের জন্য বহন খরচ। দেখো, যদি কোনো মেশিন বা যন্ত্রপাতি ক্রয় করা হয়, সেই ক্রয় করে ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত আনুষঙ্গিক খরচ রয়েছে সবগুলোই কি হবে? ওই মেশিনের সাথে যাবে বা ওই ব্যয় হিসেবেই হবে, যেমন মূলধন জাতীয় ব্যয় এখানে, তাই না? তাইলে এই যে মেশিন ক্রয়ের জন্য বহন খরচ, মেশিন ক্রয়ের জন্য যদি জাহাজ ভাড়া দেওয়া হতো, মেশিন ক্রয়ের জন্য যদি আমদানি শুল্ক দেওয়া হতো, মেশিন ক্রয় করে সেটা সংস্থাপন করার জন্য যদি ব্যয় করা হতো, সবগুলোই কি হবে? এই মূলধন জাতীয় ব্যয় হবে, ঠিক আছে? তাইলে মেশিন ক্রয় 1,60,000, এর সাথে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা, এটাও মূলধন জাতীয় ব্যয়। নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা, এটিও মূলধন জাতীয় ব্যয়, কারণ এটি এই যে মেশিন ক্রয়ের সাথে সম্পর্কিত। বুঝতে পেরেছো? এটি মেশিন ক্রয়ের সাথেই সম্পর্কিত, তাহলে এটাও যাবে। এরপরে দেখো, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা। তাহলে পুরাতন কম্পিউটার মেরামত করেছে, কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে কিনা এটা বলা নাই। আর তার মানে সিম্পল মেরামত হলে সেটি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে হবে। আর যদি বড় ধরনের মেরামত হয় সেটি মূলধন জাতীয় ব্যয় হবে। ওকে? এরপরে দেখো, 12 তারিখে বলা আছে অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় করা হয়েছে 40,000 টাকা। দেখো,
এখানে কিন্তু বড় ধরনের খরচ করা হয়েছে, টায়ার ক্রয় করেছো এবং নতুন ব্যাটারি ক্রয় করেছো, তাহলে নতুন ব্যাটারি 4-5 বছর মেয়াদ থাকবে, টায়ারেরও মোটামুটি 3-4 বছর মেয়াদ থাকবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু বড় ধরনের মেরামত খরচ, তাইলে এইটা বড় ধরনের মেরামত খরচ হলে সেটি মূলধন জাতীয় ব্যয় হয়, ঠিক আছে। এরপরে দেখো 15 তারিখে বলা আছে আরেকটি জিনিস, তোমরা এটা পারবা, কারণ প্রথম কথাগুলো তোমরা ভালোভাবে শুনছো, এটা পারার কথা। দেখো নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা, এটি কোন ধরনের লেনদেন হবে বলো, কোন ধরনের? নতুন পণ্যের গবেষণা ব্যয়। আমি বলে দিয়েছিলাম না, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের কয়েকটি উদাহরণ দিয়েছিলাম, তার মধ্যে একটি কমন পড়ছে না এখানে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণগুলো আমি আরেকবার বলে দিচ্ছি, কি কি? ব্যবসায় স্থানান্তর ব্যয়, প্রাথমিক খরচাবলী, নতুন পণ্যের গবেষণা ব্যয়, অথবা একাধিক বছরের বিজ্ঞাপন খরচ, এই কয়েকটা, ঠিক আছে। এই 4টা বেশি আসে, এই 4টা মনে রাখবা, হ্যাঁ। ব্যবসায় স্থানান্তর ব্যয়, প্রাথমিক খরচাবলী, তারপরে হলো নতুন পণ্যের গবেষণা ব্যয়, একাধিক বছরের বিজ্ঞাপন ব্যয়, ঠিক আছে। এগুলোকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়, ঠিক আছে। তাইলে নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখন ক নম্বর প্রশ্ন বলেছে সাকিব ট্রেডার্সের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। আমি এই প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে করে দেবো না, তোমরা নিজেরাই পারবে, কারণ এই 25,000 টাকা স্থানান্তর ব্যয় আর এই 18,000 টাকা গবেষণা ব্যয়, এই দুইটাই হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার দেখে দাও। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়, তারিখ দিবা, তারিখটা অবশ্যই 2025 সাল, যেহেতু এটা 2017 হবে না, কি হবে? 2025 হবে। ওকে, আমরা 2025 করে দিলাম। তাইলে এপ্রিলে 1 তারিখ ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা, এপ্রিলে 15 তারিখে নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা, দুইটা যোগ করলে 43,000 টাকা হবে মোট। এটি হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ওকে, খ নম্বর প্রশ্নটা আসো। খ নম্বর প্রশ্ন বলেছে সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় খরচের পরিমাণ। দেখো ব্যয় আর খরচ একই জিনিস, হ্যাঁ। তাহলে মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় কোনগুলো? যে ব্যয়গুলো ব্যয়ের ফলে দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায় সেগুলোকে মূলধন জাতীয় ব্যয় বলে, এবং তুলনামূলকভাবে টাকার পরিমাণটা বড় হয়। আর মুনাফা জাতীয় ব্যয় হলো যে ব্যয়গুলো নিয়মিত ঘটে এবং টাকার পরিমাণটা তুলনামূলকভাবে কম, আর এটা অল্প সময়ের জন্য সুবিধা দেয়, সেটি হলো মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এখানে আমরা একটু এগুলো ইরেজ করে নিই, করে মার্ক করে দিই কোনটা মূলধন জাতীয়, কোনটা মুনাফা জাতীয়, হ্যাঁ। আচ্ছা, দেখো মূলধন জাতীয় মানে কি? দীর্ঘমেয়াদী সুবিধা দিবে, তাইলে দীর্ঘমেয়াদী সুবিধা কি কি দেয়? দেখো এই যে দেখো মনিহারি ক্রয়, এটা নিয়মিত ব্যয়, এটা মুনাফা জাতীয় হবে। এটা কি হবে? মুনাফা জাতীয়। আমি মুনাফা জাতীয়টাই আগে দিয়ে দিই। তারপরে দেখো কম্পিউটার মেরামত ব্যয়, এটা নিয়মিত হয়, তাইলে এটা মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে। এরপরে কি আছে? আর কিছু নাই। তারপরে তাহলে মূলধন জাতীয় ব্যয় আসি আমরা একটু। মূলধন জাতীয় ব্যয় কি আছে? দেখো এই যে নতুন মেশিন ক্রয়, এটা ব্যয় হয়েছে, দীর্ঘমেয়াদী সুবিধা দিবে। নতুন মেশিন ক্রয়ের জন্য আনুষঙ্গিক যে খরচ, যেমন বহন খরচ, সংস্থাপন ব্যয়, এগুলো সবই মূলধন জাতীয় ব্যয়ের সাথে যাবে। তার মানে কি 4 তারিখ, 5 তারিখ এবং 7 তারিখ, এই তিনটাই যাবে, ঠিক আছে। তারপরে এই যে বড় ধরনের মেরামত খরচ আছে 12 তারিখ, এটাও যাবে, ঠিক আছে। তার মানে এই 4টা যাবে মূলধন জাতীয় ব্যয়, আর 2 তারিখ এবং 10 তারিখ এটা যাবে মুনাফা জাতীয় ব্যয়। ওকে, তাহলে আমরা একটু করে নিই, এটি মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। এটা 2025 সাল দিয়ে দিব এখানে, যেহেতু 2025 সালে অঙ্ক করতেছি। তাহলে মূলধন জাতীয় ব্যয়, তাইলে নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা, নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা, নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা, নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা, মোট যোগ করলে 2,22,500 টাকা হবে, ঠিক আছে। 2,22,500 টাকা মোট মূলধন জাতীয় ব্যয়। ওকে, এরপরে মুনাফা জাতীয় ব্যয়, মনিহারি দ্রব্যাদি ক্রয় ছিল 3,000 টাকা, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 2,000 টাকা, 3,000 টাকা, এই মোট 6,000 টাকা। তাহলে মোট মুনাফা জাতীয় ব্যয় 6,000 টাকা। এটি খ নম্বর প্রশ্নের অ্যান্সার। ওকে, এরপর গ নম্বর প্রশ্নটাই দেখি একটু। গ নম্বর প্রশ্ন কি বলেছে? গ নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নের কারণেই আমি বলেছি এই অঙ্কটা আসবে, এই প্রশ্ন, এই সৃজনশীলটা আসবে। এই প্রশ্ন এবং ক নম্বর প্রশ্ন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে, ওইটার জন্যও আসবে। তার মানে কি? গ নম্বর প্রশ্নটা একটু দেখি কি বলছে। 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকা বিক্রয় করা হলে সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয়, এই দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। মূলধন জাতীয় প্রাপ্তি হলো মূলধন জাতীয় যত টাকা পায় সেটি হলো মূলধন জাতীয় প্রাপ্তি, আর মূলধন জাতীয় আয় হলো এই যে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত যে লাভ হবে সেটি হলো মূলধন জাতীয় আয়। তাহলে এখানে দেখো এই মেশিনের মোট মূল্য কত হলো? 1,60,000 টাকা দিয়ে কিনছি, 7,500 টাকা বহন খরচ দিয়েছি, 15,000
টাকা সংস্থাপন ব্যয় হয়েছে। তার মানে কি মোট 1,82,500 টাকা টোটাল খরচ হয়েছে। আর এই মেশিনটা বিক্রি করছি 1,95,000 টাকা, তার মানে লাভ হয়েছে। এই যত টাকা লাভ হবে সেটি হলো মূলধন জাতীয় আয়, আর যত টাকায় বিক্রি করেছি সেটি হলো মূলধন জাতীয় প্রাপ্তি। তাইলে এটা আমরা কিভাবে করব দেখো একটু। তাইলে এটা আমরা অ্যান্সার করব, কৃত মেশিন 1,95,000 টাকা বিক্রি করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ। ঠিক আছে, এইটা না নিকলেও চলবে, এতটুকু না নিকলেও চলবে। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি হলো বিক্রি করে যা পাইছি সেটাই। তাহলে কৃত মেশিন বিক্রয় বাবদ প্রাপ্তি 1,95,000 টাকা, এটি মূলধন জাতীয় প্রাপ্তি। ওকে, হয়ে গেল। এখন আমার কি করতে হবে, মেশিনের বিক্রয় মূল্য থেকে মেশিনের প্রকৃত মূল্য বাদ দিতে হবে। তাহলে মেশিনের বিক্রয় মূল্য কত, 1,95,000 বাদ মেশিনের ক্রয় মূল্য। তাহলে নতুন মেশিন ক্রয় 1,60,000, নতুন মেশিন ক্রয়ের জন্য বহন খরচ 7,500 টাকা, নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা। তাহলে টোটাল হলো 1,82,500 টাকা। এই 1,82,500 টাকার জিনিস 1,95,000 টাকা বিক্রি করেছে, তার মানে কি 12,500 টাকা আমার লাভ হয়েছে। এটি হলো মূলধন জাতীয় আয়। এই 1,95,000 থেকে 1,82,500 বাদ দিলে 12,500 টাকা হবে, এটি হলো মূলধন জাতীয় আয়। তো এই ছিল এই সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং এই সৃজনশীল প্রশ্নটা আমি আবারও বলে দিচ্ছি, এটি মোস্ট ইম্পর্টেন্ট, এটি তোমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পরীক্ষার জন্য। যদি তোমার এই চ্যাপ্টারটা সিলেবাসে থাকে অবশ্যই এই সৃজনশীলটা দেখে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটা অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। আর যদি সেটাতেও না বুঝতে পারো তাহলে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবা, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, কল দিলেও আমি তোমাদের সাথে কথা বলে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো।